ওয়েলকাম ব্যাক। ভূতকথার ৪৩তম এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। ভূতকথা এখন একটি স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট। এবার থেকে গল্প নয়, হবে ভৌতিক ঘটনার আড্ডা। একটা কথা আজকে না বললেই নয়, ভূতকথা পরিবারের অনেকেই তোমরা ঘটনা শুনছ, কিন্তু তোমরা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছ না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, তোমরা আরো বেশি বেশি ঘটনা লিখে অথবা কালেক্ট করে আমাদের পাঠাও, যাতে আরো ভয়ানক ভয়ানক ঘটনা আমি তোমাদের শোনাতে পারি। যাই হোক, এবার সোজা আজকের ঘটনাটি শুরু করি। এই ঘটনাটি আমায় পাঠিয়েছে পূর্ব কলকাতা থেকে তোমাদের সকলের প্রিয় মৈত্রী চ্যাটার্জি। উনি কর্মসূত্রে একজন শিক্ষিকা হলেও কবিতা ও গল্প লেখা উনার একটি পছন্দের বিষয়। 2019-এ কলকাতা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে মুখোশের আড়ালে নামক রহস্য ভৌতিক একক সংকলন। যাই হোক, এবার সোজা ঘটনায় আসি। আমায় ঠিক যেভাবে ঘটনাটা লেখা হয়েছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। ভূতকথা আমার অতি প্রিয় একটি ইউটিউব চ্যানেল। আমার পাঠানো ঘটনাগুলি অসাধারণ পাঠ করে প্রাঞ্জল করে তুলেছেন বাপি দা ভাই। অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই তোমাকে। ভূতকথা ইউটিউব চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি। তোমাকে অনেক ধন্যবাদ দিদিভাই, এত ভালো ভালো ঘটনা আমায় শেয়ার করার জন্য। আজকের ঘটনাটা একটু অন্যরকম ভয়ের। শৈশবে একবার আমার ঠাকুরদার বাড়ি বেড়াতে গিয়ে দারুণ গা ছমছমে একটা অভিজ্ঞতা হয়েছিল। সেই ঘটনাটাই শেয়ার করলাম আজ তোমাদের সাথে। আমাদের গ্রামে প্রতি বছর লক্ষ্মী পুজোর দিন গ্রামের চণ্ডী মণ্ডপে মা চণ্ডীর ঘট পূজার বিশাল আয়োজন করা হয়। খুব জাগ্রত দেবী। আশেপাশের গ্রামগুলি তো বটেই, এমনকি শহর থেকেও লোকজন এসে উপচে পড়ে সেখানে। এমনই এক লক্ষ্মী পুজোয় গ্রামে গিয়েছিলাম। তখন আমার 11 বছর বয়স। মা চণ্ডীর পুজো মিটে গেলে সকলে মিলে ভোগ প্রসাদ খেলাম। পুজোর দিন দুপুরে ঘুমের কোনো বালাই নেই, তাই বেলা 3টে নাগাদ হৈ হৈ করে মাঠের ধারে গেলাম কয়েকজন খেলার সাথীকে সঙ্গে নিয়ে। বিশাল বড় ফুটবল খেলার মাঠ, একপাশে সোনালী ধান ক্ষেত, ছোট বড় পদ্মপুকুর, বাঁশবাগান, আমবাগান, মাথার উপর ঝকঝকে নীল খোলা আকাশ, মুক্ত বাতাস, কাশফুলের বন, সব মিলিয়ে ভারী চমৎকার পরিবেশ। আমার আনন্দ আর ধরে না, মনে হয় সারা জীবন এই গ্রামেই থেকে যাই। যাই হোক, মাঠে পৌঁছেই আমরা নানা রকম খেলা শুরু করে দিলাম। খেলতে খেলতে আমার হঠাৎ মনে হলো এখান থেকে আর 15 মিনিট হাঁটলেই আমাদের গ্রামের শ্মশান। ওদিকে দৃশ্যপট আরো সুন্দর, আরো শান্ত। আমি ছোট থেকেই ডানপিটে হলেও প্রকৃতিপ্রেমী ছিলাম, তাই ভাবলাম একবার সেখানে গেলে কেমন হয়। এখনই রওনা দিলে সন্ধ্যের আগেই তো ফিরে আসা যাবে বাড়িতে, অত ভয়ের কি আছে। কথাটা মনে হতেই বন্ধুদের জানালাম। বন্ধুরা কেউ কেউ যেতে রাজি হলো, আবার কেউ কেউ শ্মশানের নাম শুনে ভয়ে পিছিয়ে গেল। আমরা জনাচারেক দস্যি ছেলে মেয়ে মিলে সেদিকে হাঁটা দিলাম। বাঁশবাগানের শিরশিরানি হাওয়ায় একটা সনসনে শব্দ চিরকালই পাওয়া যায়, যার সাথে শৈশব থেকেই পরিচিত আমি। কিন্তু অবাক কাণ্ড যে সেদিন বাঁশবাগান ছাড়িয়ে বেশ কিছুটা চলে যাবার পরেও শব্দটা পিছন ছাড়ল না। হঠাৎ খেয়াল হলো সঙ্গীরা কেউ পাশে নেই, আমি একা। ভাবলাম ওরা তবে কথা বলতে বলতে এগিয়ে গেছে, আর হাওয়ার ভিতর দিয়ে খুব জোরে হাঁটছি বলেই হয়তো বাতাস কাটছে, আর তাই সনসন করে শব্দ হচ্ছে। এসব ভাবতে ভাবতে আচমকা টের পেলাম আমি একদম শ্মশানের কাছে চলে এসেছি। কিন্তু সঙ্গীরা কোথায়? কেউ তো নেই। তাহলে কি ওরা পিছিয়ে পড়েছে? এক্ষুনি নিশ্চয়ই এসে পড়বে। অপেক্ষা করি বরং। এদিকে বেলা ক্রমে ফুরিয়ে আসছে, বিকেলের আলো প্রায় নিভে যাওয়ার সময় হয়ে আসছে, অথচ সঙ্গীরা এখনো কেউ এলো না। এবার ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। দস্যিগিরি করে শ্মশানে এলেও সেদিন সত্যিই ভয় পাওয়ার মতনই ঘটনা ঘটেছিল। তখন 80-র দশক। গ্রামের শ্মশান নিয়ে মানুষের মনে কম বেশি আতঙ্ক থাকতে দেখা যেত। আমিও তার ব্যতিক্রম ছিলাম না, কারণ ওই অবস্থায় চাক্ষুষ কিছু না দেখলেও আমাকে ঘিরে যাদের উপস্থিতি টের পেলাম তারা কেউই যে ইহলোকের নয় তা ভালোই বুঝতে পেরেছিলাম। ভয়ে পা দুটো আটকে গেছিল মাটিতে, যেন দৌড়তেই ভুলে গেছি। ইতিমধ্যে অশ্বত্থ গাছে ছায়ার মতন কিছু একটা দুলে উঠতেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। রাতচরা পাখির মতন কর্কশ অথচ অস্বাভাবিক একটা শব্দ শুনে বুকটা ছ্যাত করে উঠল।
প্রায় অন্ধকার নেমে এসেছে, কিছু দেখা যাচ্ছিল না ভালো করে। তার উপর মনে হলো কেউ যেন আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। অথচ অনুভব করছি তার অশরীরী উপস্থিতি। কিছুতেই ছুটে পালাতে পারছি না। হতভম্বের মতো কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। হাত পা অসাড় হয়ে গেছে প্রচন্ড ভয়ে। আর বেশিক্ষণ ওইভাবে থাকলে কি হতো জানি না। ওই মুহূর্তে হঠাৎ একটা আচ্ছা অবয়ব দেখতে পেলাম। দেখে মনে হলো সে আমার ক্ষতি চায় না, যেন আগলে রয়েছে আমাকে। আমার সামনে এসে ইশারায় কিছু বলার চেষ্টা করলো, যার অর্থ পালা এখান থেকে। আস্তে আস্তে তার অবয়ব স্পষ্ট হলো কিছুটা। তাকে ওখানে দেখে ভীষণভাবে চমকে গেলেও মনে সাহস আর গায়ে জোর ফিরে এলো। মনে মনে তাকে ধন্যবাদ জানিয়ে জোরে ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে এক ঝলকের জন্য পিছন ফিরে দেখলাম, কিন্তু কেউ কোথাও নেই। তাকে আর দেখতে পেলাম না। আরো জোরে ছুটে পাড়ায় ঢুকে গেলাম। আমাকে দেখে মুহূর্তে ছুটে এলো প্রতিবেশীরা। দেখলাম আমার সঙ্গীরা মা চণ্ডীর চাতালে বসে ভয়ে কাঁদছে। তাদের মায়েরা বকাঝকা দিচ্ছেন আর চিন্তিত হয়ে পরস্পরের মুখ চাওচাই করছেন। বাবা, কাকা আর পাড়াপড়শিদের অনেকেই তখন লাঠি সোটা, টর্চ ইত্যাদি নিয়ে রেডি হচ্ছিলেন আমায় খুঁজতে যেতে। ঠাকুরদাও উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়েছিলেন সেখানে। আমাকে হাঁপাতে দেখে এক ঘটি জল এনে খেতে দিলেন। আমাকে বসানো হলো মা চণ্ডীর চাতালে। মা কাকিমা হাত পাখা দিয়ে বাতাস করতে লাগলেন। শুনলাম সঙ্গীরা আমার সাথে হাঁটতে হাঁটতে পিছিয়ে পড়েছিল। আমার নাম ধরে নাকি ডেকেও ছিল, অথচ আমি কিছুই শুনতে পাইনি। তারপর ওরা এগিয়ে এসেও নাকি আমায় দেখতে পায়নি। অনেক ডাক খোঁজ করেও আমাকে না পেয়ে ভয়ে ভয়ে গ্রামে ফিরে খবর দেয় সবাইকে। এরপর সবাই আমায় ঘিরে ধরল কি হয়েছিল তা জানতে। আমি সবিস্তারে সবকিছু বললাম। আমার কাছে পুরো ঘটনাটা শুনে সকলে কপালে হাত ঠেকিয়ে বললেন, মা চণ্ডীর অশেষ কৃপা, তা না হলো কি ফিরে আসতাম। আমি বয়সে অনেক ছোট হলেও বেশ গুছিয়ে কথা বলতে পারতাম। আমি নাস্তিক নই, কিন্তু ওই মুহূর্তে প্রচন্ড রাগ হয়ে গেছিল সবার উপরেই। জোর গলায় বিদ্রুপ করে বলেছিলাম, না, সে কোনো দেবতা নয়, সে ছিল সেই রঘু কাকা, যে কিনা তোমাদের সবার কাছে এখন অপদেবতা হয়ে গেছে। শুনে স্তব্ধ হয়ে গেল সকলে। কারো মুখে আর কোনো কথা নেই তখন। রঘু কাকা আমাদেরই গ্রামের ছেলে। একসময় ওই শ্মশানের পাশের মাঠেই তার মাটির কুটির ছিল। সেখান থেকে একটু তফাতে আরো কয়েক ঘর লোক থাকলেও তারা রঘু কাকাকে তাচ্ছিল্য করত নিচু জাত বলে। এমনকি গ্রামের সকলেই তাকে অবজ্ঞা করত। সে সময় হঠাৎ কলেরার প্রকোপ দেখা দেওয়ায় অনেকে ঘরদোর ছেড়ে পালায়। রঘু কাকা একাই থাকতো সেখানে। তিনকুলে তার কেউ ছিল না। একদিন কলেরা হয়ে মারা গেল বিনা চিকিৎসায়। কেউ ছিল না তাকে। মোড়লের পরামর্শে সেখানে তার কুটির শুদ্ধ জ্বালিয়ে দেওয়া হয়। তারপর থেকে সন্ধ্যা বা রাতে শ্মশান ধারে গেলেই নাকি তাকে দেখা যায়। লোকজন দেখলেই তাদের ভয় দেখায় নানাভাবে। সে নাকি মরার পর অপদেবতা হয়ে গেছে। মনে মনে ভেবে খুশি হলাম যে বেঁচে থাকতে সবাই তাকে হ্যাটা করত, দেখাশোনা করত না। লোকজনকে ভয় দেখিয়ে ঠিক কাজই করে রঘু কাকা। কারো ক্ষতি তো আজ অব্দি করেনি সে। তার দয়াতেই তো আজ আমি বিপদ থেকে রক্ষা পেলাম। একথা মুখ ফুটে বলতেই সবাই অনুশোচনায় মাথা নিচু করে বসেছিল। কলেরা হবার বেশ কিছুদিন আগেও কয়েকবার সামনে থেকে দেখেছিলাম রঘু কাকাকে। আমরা মাঠে কাবাডি খেলতে গেলে খেলা দেখতে আসতো। মাঝে মাঝে গুড় কাঠি লজেন্স আনতো আমাদের জন্য। চেহারাটা আমার ভালোই মনে ছিল। তাই সেই ভয়ঙ্কর ঘটনার দিন সন্ধ্যার আবছা আলোয় কাকাকে হাতের ইশারা করতে দেখে চিনতে পেরেছিলাম। এরপর আর কেউ থেমে থাকেনি। কাকার আত্মার শান্তি কামনায় তার পোড়া কুটিরের জায়গাতেই শান্তি সস্তয়ন করা হয়েছিল। কাকার আত্মা মুক্তি পেয়েছিল সেদিন। তারপর থেকে প্রতি বছর চণ্ডী পুজো এলেই আজও সেই স্মৃতি মনে পড়ে যায়, চোখ ছলছল করে ওঠে। পুজোর সেই হারিয়ে যাওয়া দিনগুলো এখনো খুব মিস করি। তার সাথে রঘু কাকার সেই স্মৃতিটুকু রয়ে গেছে মনের মণিকোঠায়, যা কখনোই ভোলার নয়। সো কেমন লাগলো আজকের ঘটনা? ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থেকো। আর হ্যাঁ, ভূত কথাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো।